বাংলাদেশ এর আগেও আমি আরেকটি অনুষ্ঠানে বলেছিলাম, আরেকটি প্রোগ্রামে যে বাংলাদেশ এতটাই রাজনৈতিক সচেতন যে ১,০০০ বছর আগে এখানে যে পাল রাজবংশ শাসন করত, সেই পাল রাজারও ১০ জন ১২ জন করে অ্যাডভাইজার থাকতো এবং তারা সবাই মিলে এক ধরনের গণতান্ত্রিক চিন্তা ভাবনা করে দেশ শাসনের যে নিয়ম বা নিয়ম নীতি বা রুলস সেগুলো ব্যবহার করত। আর চাণক্যের কথা তো আমরা শুনেছি। চাণক্য যদিও সরাসরি বাংলাদেশের না, বঙ্গের না, ভারতবর্ষেই তিনি বেশ আ আ প্রভাবশালী এবং শোনা যায় এখন যে নরেন্দ্র মোদী আছেন তিনি ভারতবর্ষে সেই চাণক্যের নীতি পুরোপুরি অ্যা ফলো করেন। বাংলাদেশের যে রাজনৈতিক দল দর্শক আপনারা জানেন যে ৪৯ টি রাজনৈতিক দল আমার কাছে তালিকা আছে। ৪৯ টি রাজনৈতিক দল হলো বাংলাদেশের নির্বাচন কমিশনের তালিকাভুক্ত ইতিমধ্যেই। যার মধ্যে আসলে উম দল হিসেবে আমরা যে কয়টাকে চিনি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কমিউনিস্ট পার্টি বাংলাদেশ। যদিও কমিউনিস্ট পার্টি বাংলাদেশের সরকার গঠনের ইতিহাস কম, তবে তারা অ্যাক্টিভ সক্রিয় রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে সরকার গঠন করেছে একবার সরাসরি, তারা সরকারে গিয়েছে এবং অন্যবার আ তারা সরাসরি সরকারের পদ নেয়নি, তবে ছিল। বাংলাদেশ জাতীয় পার্টি একটি দল ছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা তো গেল ১৫ বছরেই ছিল। ১৫ বছরে জাতীয় পার্টি বিভিন্নভাবে বিভিন্ন অ্যাক্ট করেছে। যেমন একসময় দেখেছি যে সে বিরোধী দলেও ছিল, আবার সরকারি দলেও ছিল। এবং আরেকটা সময় অনেকে বলত যে গৃহপালিত বিরোধী দল, সেই হিসাবেও জাতীয় পার্টি ছিল। এই মুহূর্তে এই দুটি দল আম দলের সমর্থকরা হয়তোবা আছে, কিন্তু দলের প্রধান নেতা, আওয়ামী লীগের প্রধান নেতা তো নেই। তিনি বাংলাদেশে নেই, বাংলাদেশ থেকে চলে গিয়েছেন। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়, বিষয়টি বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। আওয়ামী প্রত্যার্পণ ও নতুন দল। বেশ কয়েকটি দল তৈরি হয়েছে এবং আম তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত এনসিপি, নাগরিক পার্টি। তারা প্রধানত যে ছাত্র জনতার মধ্যে যারা এবার এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তাদের অধিকাংশ নেতাদেরকে আমরা দেখেছি যে এই দলের মধ্যে আছে। এছাড়া আওয়ামী প্রত্যার্পণ বলতে আওয়ামী লীগের প্রত্যার্পণ আসলে বাংলাদেশের মানুষ চায় কিনা সেটি নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশের মানুষ যে আওয়ামী প্রত্যার্পণ চায় না সেটি তারা গণ অভ্যুত্থানে বুঝিয়েছে, কিন্তু তারপরও কেন ফাঁকফোকর দিয়ে মাঝে মাঝেই তাদের চিন্তা চেতনা বেরিয়ে আসে, সেই বিষয়টি আমরা আলোচনায় আনব। আজকে আমাদের সাথে যুক্ত আছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য এবং কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, আপনাকে স্বাগত। এবং মৌলিক বাংলা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফুয়াদ সাকি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার বরাবরের মতো বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সেখানে কমেন্টে আপনাদের পরামর্শ জানাতে পারেন, আপনাদের মন্তব্য থাকলেও জানাতে পারেন। বরাবরের মতো আজকেও অনুষ্ঠান শুরুর আগে শিরোনামগুলো দেখে আসতে চাই। বন বিভাগ থেকে শিপইয়ার্ড টাকা লোপাটে দারুণ কৌশলী হাসান মাহমুদ, বিটিভির নিয়োগ আর ঠিকাদারিতে প্রভাব খাটানোতেও ছিলেন সিদ্ধহস্ত। গুলশানে প্লট জালিয়াতি, টিউলিপ সহ রাজুকের 2 জনের বিরুদ্ধে দুদকের মামলা, রাঘব বোয়ালদের ছাড় নয় জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভিন্নতা থাকলেও সংস্কার প্রশ্নে লক্ষ্য এক, মন্তব্য আলী রিয়াজের। 4 মাসে নির্বাচনী সামগ্রী ছাপানো সম্ভব, ইসির সঙ্গে বিজি প্রেসের বৈঠক। নির্বাচন ইস্যুতে কাল প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক, সুনির্দিষ্ট রোডম্যাপ চায় নীতি নির্ধারকরা, আলোচনায় সংকট সমাধানের আশাবাদ। এবং ট্রান্সশিপমেন্ট বাতিলে দিল্লির পরিবর্তে মালে কলম্বোয় ঢাকার সামনে বিকল্প পথ, ভারত নেপাল ভুটান থেকে কিছু পণ্য আমদানিতে এনবিআর এর নিষেধাজ্ঞা। শুনছিলেন শিরোনাম, আমরা আলোচনায় যাব। মোহাম্মদ ফুয়াদ সাকি, আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই। মৌলিক বাংলা দল খুব সাধারণভাবেই আমারও যেমন আগ্রহ, দর্শকেরও আগ্রহ আছে। যে কথাটি বললাম যে ৪৯টি দল কিন্তু আমাদের রয়েছে, মানে নির্বাচন কমিশন নিবন্ধিত দল বলতে, এর বাইরের কথা বাদ দিলাম। এছাড়া আমাদের বেশ কিছু সংগঠন রয়েছে। যেমন ধরেন, আমি যদি আপনাকে বলি হেফাজতে ইসলাম, এটি কিন্তু দারুণ সক্রিয় সংগঠন, রাজনৈতিক দল নয়, কিন্তু রাজনীতিতে প্রভাব রাখার মতো দারুণ সক্রিয় সংগঠন, নাগরিক সংগঠন। এর মধ্যে নাগরিক সংগঠন আরও আছে আমাদের, যেমন হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, এরকমের বেশ কিছু রাজনৈতিক
সংগঠন কিন্তু রাজনীতি করে না, রাজনৈতিক প্রভাবশালী সংগঠন। আপনি যে মৌলিক বাংলা দল নামটি একটু অদ্ভুত, অদ্ভুত বলতে ইউনিক নাম, মৌলিক বাংলা দল। আপনাদের আসলে আদর্শ কি হবে? রাজনৈতিক দল হিসেবে আপনারা কি ভাবতে চান, কি করতে চান, জনগণকে কি দিতে চান, এটি আপনি প্রথমে যদি বলেন, এরপর আমরা আলোচনায় আস্তে আস্তে যুক্ত হলাম। মৌলিক বাংলা দল আমাদের আসলে নতুন এক্স্যাক্টলি দল না। মৌলিক বাংলা দলটা আমরা 2010 সাল থেকে আমাদের কার্যক্রম চালু করেছি এবং আপনাদের হয়তো মনে আছে 2014 সালে যখন রামপাল বিদ্যুৎ কেন্দ্র করলো, তখন কিন্তু আমরা সুন্দরবন বাঁচাও প্রজেক্ট নিয়ে ঢাকা থেকে 200 জনের পদব্রজে আমরা কিন্তু সুন্দরবন পর্যন্ত যাই এবং ওইখানে আমাদের সাথে খুব একটা খারাপ ঘটনাও ঘটে, যেখানে আওয়ামী লীগের লোকজন এবং বিদেশি কিছু ভারতীয় ররা মিলে আমাদেরকে কিন্তু মারধর করে আমাদের ছেলেপিলেদেরকে পরশু নদীতে ফেলে দিয়েছিল এবং এই ঘটনাটা কিন্তু তৎকালীন সময়ে আমাদের জুবাইদা ম্যাডাম ওনার নিজস্ব অ্যাকাউন্ট থেকে এটা শেয়ারও করেছিল। 2014 সালের ঘটনা বলছি। 2018 সালে এরপরে আমরা সক্রিয়ভাবে কাজ করি এবং বাংলাদেশের এবং ঢাকা ভার্সিটিতে বিভিন্ন রকম কার্যক্রম আমরা গ্রহণ করি। এই যে ছাত্রশক্তি গঠন হলো, ওইখানে আমাদের কন্ট্রিবিউশন ছিল। 2021 সালে যখন ছাত্রশক্তি গঠন হলো, তখন আমাদের আরেকটা, যেটা আপনি বলছিলেন যে আমাদের আরেকটা প্রেশার গ্রুপ আছে আমাদের নিজস্ব, সেটা হলো সার্বভৌমত্ব আন্দোলন। তখন আমরা সার্বভৌমত্ব আন্দোলনটা গঠন করলাম। তো সার্বভৌমত্ব আন্দোলন এবং আমরা সবাই মিলে কিন্তু এই যে 2024-এ যে জুলাই আগস্টের যে আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো এবং ছাত্র জনতা সকলে মিলে আমরা এটা করলাম। এরপরে 2018 সালে আমরা কিন্তু এই মৌলিক বাংলার আওয়ামী লীগ থাকাকালীন সময়ে আমরা তখন নিবন্ধন চাই 2018 সালে এবং কোনো কারণ না দর্শিয়ে আমাদেরকে জাস্ট নিবন্ধন তারা দেয়নি। এখনও আমরা জিজ্ঞেস করেছি, হ্যাঁ, নির্বাচন কমিশন। তো আমরা নির্বাচন কমিশনকে এই কদিন আগেও জিজ্ঞেস করেছিলাম যে কি কারণে দেয়া হয়নি আমাদেরকে। তো নির্বাচন কমিশন জানালো যে তাদের কাছে সেই নথিপত্রই নাই, বর্তমান যে নির্বাচন কমিশন আছে। তো আমরা আবার এই যে এবছর যেটা হচ্ছে 20 তারিখের মধ্যে আমরা আবার নিবন্ধন জমা দিচ্ছি, নিবন্ধনের অ্যাপ্লিকেশন। তো ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমরা এবার পেয়ে যাব। আমাদের এই দলটি বেসিক্যালি আমরা গড়ে তুলেছি একদম দেশপ্রেমিকদের নিয়ে। আমাদের একটা স্লোগান আছে, এক জীবন এক বাজি, বাংলাদেশ ভালোবাসি। আমাদের এই যে জীবন আছে, আমাদের এই জীবনে আমরা যদি বাজিও লাগতে হয় তাও আমরা লাগবো, কিন্তু বাংলাদেশের এই মানচিত্রে সার্বভৌমত্ব এবং বাংলাদেশকে রক্ষা আমরা ইনশাল্লাহ করব। এইটা নিয়ে আমাদের মূল অনুপ্রেরণার ভিত্তিটা হলো এইটা, যার কারণে এই 24-এর যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে কিন্তু আমরা জানের মায়া ছেড়ে দিয়ে ছাত্র জনতা সবাই কিন্তু আমরা এক হয়ে রাস্তায় নেমেছিলাম। তো ওই জায়গাটাতেও কিন্তু আমরা একই জিনিস প্রুফ করেছি বারবার, আমরা সব দল মিলেই। তো এটাই হচ্ছে আমাদের মূল অনুপ্রেরণা। তো ওইখান থেকে আমাদের এই পথে চলা। ঠিক এই মুহূর্তে আপনারা জানেন যে আরও যে দলগুলো মাঠে আছে, প্রচলিত যে দলগুলো, প্রচলিত দলের মধ্যে মাহমুদা হাবিবার যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেটি নিঃসন্দেহে 1 নাম্বার, মানে জনসমর্থন এবং তাদের হিস্ট্রির থেকে। এই বিএনপির সঙ্গে বা বিএনপির পরে যদি আমরা জামায়াত ইসলামীকে বলি, জামাত ইসলামীর পরে যদি আমরা সিপিবিকে বলি, সিপিবি, সেই জায়গাতে আপনারা কি এই দলগুলোর সঙ্গে, আর এনসিপির কথা তো আসছেই, এনসিপি যদিও এখনও সরকার গঠন বা এই জাতীয় কর্মকাণ্ডে ছিল না, তবে এনসিপির একটা ইতিহাস আছে যে এনসিপি দল গঠন করার আগে তারা একটি আন্দোলনের নেতৃত্বের ইতিহাস আছে। এদের সাথে কিভাবে কোপ আপ করতে পারবেন? এদের সাথে একই রাস্তায় দৌড়ানোর জন্য আপনাদের কতটা সাংগঠনিক শক্তি, এটি সবাই বলে, সাংগঠনিক শক্তি কতটা? জি, সাংগঠনিক শক্তি আর ইয়েটা যেটা বললেন যে আমাদের যে এনসিপির কথা বললেন, যে এটাই যদি আমরা দেখি, এই এনসিপির যে আজকে সংগঠন দাঁড়িয়েছে, এইটা কিন্তু মাত্র 15 থেকে 20 দিনের একটা ফাইটে দাঁড়িয়েছে। সো হোয়ারাজ আমরা দেখছি যে এখানে অনেক পুরনো দল বিএনপি, তারও পুরনো দল আওয়ামী লীগ, তারপরে জামাতে ইসলামী, অন্যান্য দলগুলোর এত বছরের ইতিহাসের সাথে ওরা কিন্তু সমপর্যায়ে এসে টক্কর দিয়ে দিচ্ছে। এই মাত্র 30 দিনের একটা টক্কর দিতে পারছে বলা যাবে না, তবে তারা একটা পরিস্থিতিতে চলে গেছে। তো আমাদের বেসিক্যালি আমাদের একই রকম আমাদেরও অ্যাক্টিভিটিস, আর আমাদের যে বিশ্বাস যে জায়গাটা, সেটা হলো আমরা আসলে ক্ষমতার জন্য এই রাজনীতি করি না, বা আমরা কখনো করিও নি, আমরা এটা চাইও না। আমরা যেটা বিশ্বাস করি যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পর্যায়ে যেটা দরকার, সেটা হচ্ছে একটা বেটার বিরোধী দল।
আমাদের এই যে রাজনীতির বর্তমান যে অবস্থা, সেইখানে দেখা গেল যে একটাই তো ওয়ান অ্যান্ড অনলি দল আছে, সেটা হলো বিএনপি। কিন্তু এই দল যদি এই সময় আবার ক্ষমতায় চলে আসে, আর যদি বিরোধী দল, প্রকৃত বিরোধী দল যদি না থাকে, তাহলে কিন্তু আবার ওই আওয়ামী লীগের মতো একটা পুনরাবৃত্তি এখানে ঘটে যাবে, সেম ঘটনা ঘটে যাবে। তো ওই জায়গাটাতে আমরা সবসময় চিন্তা করি যে একটা বলিষ্ঠ আমি আসলে প্রশ্ন করতে চেয়েছিলাম অন্য প্রশ্ন, কিন্তু উনি যে আলোচনাটা আসলে এই প্রশ্নটাই আপনার কাছে, যে ফুয়াদ সাকি নিজেই বলছেন যে একটি বিরোধী দল দরকার, কারণ বিএনপি সামনে একটি দল এবং এই দলটাই যদি ক্ষমতায় চলে আসে, যদি সঠিক বিরোধী দল না থাকে সেক্ষেত্রে, যেটি ফুয়াদ সাকি বলল। জি, অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমি শুভেচ্ছা জানাচ্ছি ফুয়াদ সাকিকে, কারণ তিনি যেভাবে বললেন তাতে তার কিন্তু তার সংগ্রামের ইতিহাস দীর্ঘ, তার দলের সংগ্রামের ইতিহাস দীর্ঘ। কারণ এটা হচ্ছে যে হয়তোবা নামটা উঠে আসেনি, বাংলাদেশে অনেক ধরনের সমীকরণ আছে রাজনীতিতে এবং মিডিয়াতে, ফলে একটা দলের যে সবসময় সাংগঠনিক শক্তি সমকক্ষ হতেই হবে তাও কিন্তু নয়। একটা সুস্থ চিন্তাধারার বা সুস্থ ভাবনা নিয়ে দেশের উন্নতি এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রতিজ্ঞা নিয়ে যেই দলই আসবে রাজনীতির মাঠে, আমাদের জন্য সেটা মানে খুবই 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 সুসংবাদ। কারণ হচ্ছে বাংলাদেশ গত বছরগুলোতে যুদ্ধ করেছে কম্প্রোমাইজড হয়ে যাওয়া নিয়ে। বাংলাদেশের স্বাধীনতা কম্প্রোমাইজড এই কারণে বলতে হয় যে যখন সার্বভৌমত্ব কম্প্রোমাইজড হয়ে যায়, মানে বা ওই ধরনের সিচুয়েশন বা লক্ষণগুলো দেখা দেয়, তখন কিন্তু একটা দেশের জন্য এর চেয়ে দুর্ভাগ্যজনক, যুদ্ধ করে স্বাধীন হওয়া একটা দেশের জন্য এর চেয়ে দুর্ভাগ্যজনক সময়ের কিছু হতে পারে না। বৃহত্তম দল হলেই যে সেই দল সব সময় দেশের সাথে জাস্টিস করতে পারবে, এইটা যে সঠিক নয়, সেটা বিগত সরকার আমাদেরকে খুব ভালোভাবেই দেখিয়ে দিয়েছে। এই সংগ্রামের ইতিহাস যেটা নিয়ে সাকিব ভাই আমার সাথে বসেছেন, আমি বিশেষভাবে আমি আবারও বলি, যত বেশি দেশপ্রেমিক শক্তি রাজনীতির মাঠে আসবে তত শক্তিশালী হবে রাজনীতির অঙ্গন। আর বিরোধী দল বলতে আমরা যেই একেবারে খুব টিপিক্যাল সিস্টেম চিরকাল দেখে এসেছি যে একটাই সরকারি দল, তার এগেনস্টে একটাই বিরোধী দল, এটা আসলে খুব হেলদি সিস্টেম না। এখানে একটা ভার্সাটাইল চয়েস থাকা উচিত জনগণের সামনে। ওনার আজকে যেমন ধরেন এনসিপি নিয়ে আপনি যেটা কথা বলছিলেন, সেটা হচ্ছে যে এনসিপি যারা করছেন তারা এতটাই বয়সে কম যে তাদের অধিকাংশেরই ছাত্রত্বও তো শেষ হয়নি, কিন্তু তাদের যত অল্প সময়ের যুদ্ধই হোক না কেন, সেটা এত পাওয়ারফুল একটা মানে অভ্যুত্থানের একটা মানে অংশীজন, এবং পাওয়ারফুল অভ্যুত্থানের তারা একেবারে লিডিং অংশীজন, যে তাদের কিন্তু একটা অবস্থান তৈরি হয়েছে। সাংগঠনিকভাবে যদি আপনি এনসিপিকে অ্যানালাইসিস করতে যান, সেইখানে হয়তো তাদের দুর্বলতা থাকতে পারে, আদারওয়াইজও থাকতে পারে, কিন্তু যেইভাবে এনসিপি তাদের মানে যুদ্ধের পাশাপাশি মিডিয়া আনুকূল্য, যেটা উনি যেই কথাটা বললেন, এটা কিন্তু ভয়ঙ্কর একটা কথা সাকি ইতিমধ্যে আমাদের সাথে শেয়ার করেছেন, যে 2014-তে তারা যখন সুন্দরবন বাঁচাও আন্দোলনে হেঁটে গিয়েছিলেন, 200 জন মানুষের উপস্থিতি উনি দাবি করেছেন একটা আমাদের পার্শ্ববর্তী দেশে একটা সুনির্দিষ্ট সংস্থার নাম করে। আপনি এটা চিন্তা করতে পারেন যে 200 জন মানুষকেও তাদের মানে একটা তাদের নিজের দেশের বন রক্ষার আন্দোলন, সেটা মারধর খেতে হচ্ছে, সেটা যেটাই হোক না কেন, এটা তো ভয়ঙ্কর স্পেকুলেশন এবং ভয়ঙ্কর অভিযোগ। তার নিঃসন্দেহে একজন দায়িত্ববান ব্যক্তি হিসেবে তার কাছে এটার এভিডেন্স আছে, বা এটার তার কথা ব্যাক করার মতন বিষয় তার কাছে আছে। কিন্তু আপনি একবার ভাবেন দেখি যে এই রকম বাস্তবতায় উনার মতো আজ এই 200 জনও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল অনেকের সামনে। তো আমি তো বিশেষভাবে স্বাগত জানাই। আর এবার আসেন মানে হয়ে প্রশ্ন, মানে বড় দল হিসেবে বিএনপি ক্ষমতায় যাওয়া, দেখেন পাওয়ার মানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে মানে আপনি যখন রাষ্ট্রকে সার্ভ করেন, আপনি রাষ্ট্র পরিচালনার জন্য যে এনর্মাস ক্যাপাসিটি আপনার হাতে চলে আসে, সেটার দ্বিগুণ আসে রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটি পার্টটা প্রায়ই আপনার মনে থাকে না, কারণ পাওয়ারের একটা নিজস্ব বিষয় আছে। আপনি খেয়াল করলে এখনও দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে 5 বছর 7 বছর 10 বছরের ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া মানে রাজনীতিকরণের যে কথাগুলো এখন আমরা শুনছি, এটা কি এক অর্থে আপনার পাওয়ারের প্রতি পছন্দ মানে মোহ নয়? আপনি
বসে আছেন পাওয়ারে, আপনার পরিবার বসে আছে আপনার মিন্টো রোডে, আর আপনি সারাদিন ঘোষণা করছেন যে আপনি একজন বুদ্ধিবৃত্তিক দার্শনিক হয়ে উঠেছেন এবং আপনি ঘোষণা করছেন যে নির্বাচন কেবল ফ্যাসিস্টেরই জন্ম দেয়। এই জিনিস এটার আপনি রুট খোঁজেন এবং রুট খুঁজলে আপনার রুটে পৌঁছে যাবে পাওয়ারে। এইটার ভীতি আছে বলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম থেকেই কিন্তু আমরা সংস্কার নিয়ে কথা বলছি, সংস্কার নিয়ে কাজ করছি, টু বি এক্সাক্ট। 2016, 17 একটা জিনিস দেখেন, পর যখন একই সরকার ক্ষমতায় আসতে থাকে, এক ধরনের পুনরাবৃত্তি হতে থাকে, তখন কিন্তু একটা সরকারের টাইরেন্ট হয়ে ওঠার খুবই বড় সুযোগ থাকে। বিএনপির একটা প্রস্তাবনা হচ্ছে যে পর দুইবারের বেশি তৃতীয় টার্মে আর একই ব্যক্তি ক্ষমতায় আসতে পারবে না। এটার প্রধান কারণ হচ্ছে যে ব্যক্তিও যে 2 টার্মে ক্ষমতায় আসে, তৃতীয় টার্মে এসেছে তো নিজেকে আর মানুষ আসলে ভাবতে পারে কি না, আই ডাউট। মানে আমরা বিগত সরকারের সময় দেখেছি ফারাও টারাওদের যে গল্প ছোটবেলায় শুনে এসেছি, আমরা তো মনে হয় গত 17 বছর এটা চাক্ষুষ অভিজ্ঞতা আমাদের। তো মানে মিশরীয় সভ্যতার পরে সেকেন্ড রামেসিস বাংলাদেশে এসেছিল। আপনি বলতেই পারেন এটা বলে না, এটা এই ধরনের টাইরেন্সি বহু দেশেই দেখা গেছে। কিন্তু টাইরেন্সির ফলের পরে সব একেবারে 300 মানে এমপি সহ, এবং আপনার সবচেয়ে বড় কথা মসজিদের মানে ইমাম সহ, আপনার মানে হ্যাঁ তিনি সহ নাই, মানে এটা খতিব আপনি মানে বাইতুল মোকাররমকে বাংলাদেশে, এই যে এই ধরনের হিস্ট্রি ওয়ার্ল্ডে আছে কিনা আমি সেইটাতে ডাউট করি। টাইরেন্সির ইতিহাস আছে, কিন্তু এই যে পালিয়ে যাওয়ার যে ধরন, এটার ইতিহাস আছে কিনা। তো যাই হোক, ফিরে আসি আপনার আলোচনায়। আপনার ক্ষমতাকে সবসময় চেক অ্যান্ড ব্যালেন্স দিয়ে আপনাকে মেনটেন করতে হবে। নো ম্যাটার আজকে যদি বিএনপি আসলো না, ক্ষমতায় আরেকটা দল আসলেন, এনসিপি আসলেন, ক্ষমতায় জামাতে ইসলামী আসলেন, যিনি আসুন, আপনি কিভাবে তার মানে স্বৈরাচার হয়ে ওঠার সম্ভাবনাকে ঠেকাবেন তার এক্সট্রিম পাওয়ারের জায়গাগুলোকে ভেঙে দিয়ে, বা রাষ্ট্রের 3টা যে স্তম্ভ, এই 3 স্তম্ভের মধ্যে ব্যালেন্স করে আপনার এই 3টা স্তম্ভ একজন আরেকজনের জন্য যতখানি পরিপূরক, ততখানি চেক অ্যান্ড ব্যালেন্স যদি না হয়, আপনার সংবিধান, আপনার লেজিসলেশন এবং আপনার যে কি বলে জুডিশিয়ারি, এই 3টার পূর্ণ ক্ষমতায়ন যতক্ষণ করা সম্ভব না হবে। এবং আমরা ভাইয়া, আমি জাস্ট এই কথাটুকু বলে শেষ করছি, আমাদের 31 দফায় খুব সুস্পষ্টভাবে আমরা এটাই চেষ্টা করেছি আনার, যেন আমরাও কখনো ক্ষমতায় যাওয়ার পরে এই ধরনের অপবাদ শুনতে না হয়। দেখুন, আমি একটু ইতিহাস বলে শেষ করি। 2005-এর পরে একটা নির্বাচন দিতে হয়েছিল বেগম খালেদা জিয়াকে, যেখানে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে ফেরত এনেছিলেন 96 সালে, নয় যে আন্দোলনের পরে আপনার ওই 2005-এর যে বিতর্কিত একটা নির্বাচন, যে 2005-06 বিএনপি যখন ক্ষমতা 15 দিন পরে আপনার ইয়েটা ভেঙে দিল পার্লামেন্টে। 12 ফেব্রুয়ারি যেটা নিয়ে তারা নানা কথা বলে। দেখুন, একটা জিনিস কিন্তু প্রত্যেকের মনে রাখা দরকার, যে বিএনপির কাছে ঠিক ওই টুলগুলাই ছিল যে টুলগুলা শেখ হাসিনা ব্যবহার করেছে। বিএনপির কাছে আর মানে পুলিশ ছিল, বিএনপির কাছে র্যাব ছিল, বিএনপির কাছে সেনাবাহিনী ছিল। যেইভাবে গত 17 বছরে আমরা শিখেছি যে কিভাবে একটা ফ্যাসিস্ট সরকার মানে একটা রাষ্ট্র পরিচালনার বিভিন্ন যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকে, এইটা তো বিএনপির কোনোদিন সুদূর কল্পনাতেও ছিল না। থাকলে 96-এর যে ইলেকশনটা আমাদের 12 ফেব্রুয়ারি খালেদা জিয়া কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে অনগোয়িং ছিলেন না, তিনি কিন্তু থেকে যান নাই না, এক্স্যাক্টলি। এবং উনি জাস্ট যেদিন তত্ত্বাবধায়ক বিলটা পাস হয়েছে, তারপরে এই সংসদ প্রধানমন্ত্রীর অনুরোধ ক্রমে আপনার রাষ্ট্রপতি ভেঙে দেন। ঠিক আছে, এই জিনিসটা আপনি কিন্তু একটা এক্সাম্পল, আপনি পাওয়ার চাইলে এই জিনিস, এইটা বিএনপির অনেক সংসদ সদস্যও বলেছিলেন, না প্রত্যেকই প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন, খালেদা জিয়া থাকেননি, এটা অ্যাকসেপ্ট করেননি। এখন বিএনপির কিন্তু এই ক্ষমতা ছেড়ে স্বেচ্ছায় সরে যাওয়ার আমি এই জন্য বলবো যে এখনকার সময়ে আপনি হয়তো ভাববেন যে এখনকার সময় ছেলেমেয়েরা যারা নির্বাচন দেখেনি তারা হয়তো এটার আসলে কতখানি ডেপথ এটা কোনোদিন রিয়ালাইজ করতে পারবে না, কিন্তু আমরা যারা নির্বাচন দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দেখেছি, আমার মনে হয় যে এটা রিয়ালাইজ এখনকার ছেলেমেয়েরাই করতে পারে, ওই সময়ের মানুষ করেনি। আমি সেটা মিন করি না, আমি বলছি এখনকার ছেলেমেয়েদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমি তাদের পলিটিক্সে ইনভলভ হওয়ার স্পিরিটকে প্রচণ্ড রকম রেসপেক্ট করি, এবং আমি
আমি এটাকে সাধুবাদ জানাই। এটাকে আমাদের যদি কোনো সুযোগ থাকে গাইড করার কিংবা তাদের জন্য তাদের রাস্তাটা সহজ করে দেওয়ার, আমরা সেটা করতে আগ্রহী। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাকে নির্বাচন দেখে আসতে হবে। তো নির্বাচনের সুফল এবং কুফল, অ্যাকচুয়ালি ইলেকশনের পাওয়ারটা কি, ইলেকশনটা কেন প্রয়োজন, কেন একজন মানুষের ভোটাধিকার যে মানুষের নাগরিক অধিকারের মধ্যে সর্বোচ্চ, এই জিনিসটা রিয়ালাইজ করতে হলে ইলেকশন আপনাকে দেখতে হবে। আমরা বিরতিতে যাব। বিরতির আগে যে কথাটা বলতে চাইলাম, আমরা বিরতির পরে এসে এই আওয়ামী প্রত্যর্পণ নিয়ে কথা বলবো। নতুন দল হিসেবে নির্বাচন দেখে আসা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন মাহমুদা হাবিবা। এই যে আপনি যে আশঙ্কাটি চিন্তা করলেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় এবং সঠিক বিরোধী দল যদি না থাকে, অর্থাৎ আপনি ধরেই নিয়েছেন যে বিএনপি ক্ষমতায় যাবে আগামী ইলেকশনে, এবং সেটাই হাবিবা আপাকে আমরা বললাম যে আপনাদের দল আগামী ইলেকশনে ক্ষমতায় যাচ্ছে, এটা ধরেই নেওয়া হয়েছে, মানুষই ধরে নিয়েছে, বিএনপির নেতাকর্মী কেন। সেই জায়গা থেকে আপনারা এটা কিভাবে মূল্যায়ন করবেন যে আপনারা বিরোধী দল হিসেবেই থাকবেন, আপনারা কেন সরকারি দলের কথা ভাবতেছেন না? প্রথম কথা হচ্ছে যে আমার কাছে সরকারি দলের চেয়ে বিরোধী দল বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা ইলেকশন সবাই দেখে আসছি। ইলেকশন আপনার হলো ইলেকশন করা এক জিনিস আর দেখে আসাটা আর একটা জিনিস। ইলেকশন দেখেছেন, ইলেকশনে অংশগ্রহণ, যেটা মাহমুদা হাবিবা বলছেন, হ্যাঁ, ইলেকশনে অংশগ্রহণ। আমাদের যে ইউথ, এরা তো লাস্ট 17-18 ইয়ার্স কোনো ইলেকশনই পায়নি। আমি তো নিজেই কোনো ভোট দিই, তারা যে ইলেকশন দেখেছে। তারপরে আপু বলল, আপু খুব সুন্দর চমৎকার কথা বলেন। তো একই দল 1996-এ এত সুন্দর কাজ করলো, বাট 2005-এ এসে কি করলেন? একই প্রবলেমটা। আমি যে পয়েন্ট আউট করতে যাচ্ছি, প্রবলেমটা হলো আরেক জায়গায় আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে যে দেখেন, একটা দল যখন ক্ষমতায় যায়, সেই দলটা কিন্তু টুলস হিসেবে কি পায় রাষ্ট্র চালানোর জন্য? এই যে যতগুলো মন্ত্রণালয় আছে, এই সেক্রেটারিয়েটগুলো তার হাতে টুলস, এগুলো দিয়েই সে কিন্তু দেশগুলো চালায়। তো এইখানেই একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা হচ্ছে একটা দল সংখ্যাগরিষ্ঠভাবে 100% এই টুলসের ইউজ করতেছে এবং ওইখানে অ্যাবিউজটা হয়ে যাচ্ছে এবং সে সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে যাচ্ছে। লাইক 300 আসনের মধ্যে 151 আসন পেয়ে একটা দল জিতলো, আর 149টা আসন পেয়েও আর একটা দল হারলো, বাট মিনিস্ট্রি কিন্তু ওই সরকারি দল 100% পাচ্ছে। এইখানে দেখেন 149টা সিটের যে জনগণ তাদেরকে যে ইলেক্টেড করছে, তাদের কিন্তু আসলে কোনো রকম ভ্যালুয়েশনই দেওয়া হচ্ছে না। মিনিস্ট্রি কিন্তু 100% গভর্নমেন্ট চালাচ্ছে এবং মিনিস্ট্রি যে গভর্নমেন্ট চালাবে সে কিন্তু এই মেকানিজম করবে যে কিভাবে ক্ষমতায় আরও বেশিক্ষণ থাকা যায়। তো এই যে থাকা যায় কিভাবে, এভাবেই কিন্তু আওয়ামী লীগ সরকারও এই 17 বছরে এই ফ্যাসিজম ক্রিয়েট করেছে এবং স্বৈরাচার হয়েছে এবং অগণিত মানুষ খুন করেছে। এই জায়গাটা যদি আমরা পয়েন্ট আপ করি, আজ পর্যন্ত আমি কোনো রাজনীতিবিদকেই দেখছি না এই জায়গাটা নিয়ে কথা বলতে যে আমাদের মূল প্রবলেমটা কোথায়, আমরা ফ্যাসিজম কীভাবে ক্রিয়েট করে ফেলছি। আমরা যখন মিনিস্ট্রিগুলো চালাচ্ছি, যত সব মন্ত্রণালয়ের হেডগুলো যখন আমরা হচ্ছি, ওইখানে গিয়েই তখন আমি সুযোগ পেয়ে যাচ্ছি। এই যে আপু যে কথা বললো যে খতিব পর্যন্ত সে মানে ইসলামিক ফাউন্ডেশন, খতিব, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মিডিয়া সেল, ইচ অ্যান্ড এভরিথিং তো চলে যাচ্ছে গভর্নমেন্টের আন্ডারে। ওই জায়গাটায় আসেন কারেকশন করতে, ওই জায়গাটাতে মনোযোগ দেন সবাই মিলে। আমরা আরো আলোচনা যাব। বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ইউটিউব এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার আজকের যে বিষয় আওয়ামী প্রত্যর্পণ ও নতুন দল। দর্শক আপনারা চাইলে এই বিষয়ে মন্তব্য করতে পারেন, আমাদের যে দুজন অতিথি আছে তাদের কাছে জানতে চাইতে পারেন। ছোট্ট একটু বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবার আলোচনায় যুক্ত হব। স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার। আমাদের বিষয় আওয়ামী প্রত্যর্পণ ও নতুন দল। আমাদের বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের অনুষ্ঠানটি। আপনারা চাইলে সেখানে কমেন্টে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। ফুয়াদ সাকি, আপনি যে কথাগুলো বলছিলেন যে আমাদের যে স্ট্রাকচার, সরকারের স্ট্রাকচার, সেটি হলো একটি দলকে ফ্যাসিস্ট হয়ে ওঠার একটি প্রধান বাধা। আমি এই পর্যায়ে যে কথাটি আনতে চাই যে আওয়ামী প্রত্যর্পণ বলতে আমি একটু পেছনে যাই। সেটি হলো যে মাহমুদা হাবিব, আপনিও দেখেছেন যে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদী সেই আলোচিত বৈঠক কিন্তু হয়েছে এবং আলোচিত বৈঠকটিতে এখন পর্যন্ত স্পেশালিস্টরা, বিশেষজ্ঞরা যা বলেন যে
বাংলাদেশের প্রেক্ষাপটে কূটনৈতিক যে সুযোগ সুবিধাটি বাংলাদেশের পক্ষে ছিল, যে কারণে নরেন্দ্র মোদী এই বৈঠক করতে বাধ্য হন এবং সেখানে ডক্টর ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণের কথা বলেন। শেখ হাসিনা অ্যাজ এ গণহত্যাকারী মানে এবং বাংলাদেশে তার বিচার হবে। এই জায়গাটিতে আমি যে কথাটি আনতে চাই এটি হলো প্রেক্ষাপট। এটি প্রেক্ষাপটে ঠিক এই সময়ে এই যে আওয়ামী লীগের যে অনুপস্থিতি, আওয়ামী লীগের অনুপস্থিতি এবং আওয়ামী লীগের বিপুল সংখ্যক সমর্থক আছে, এই সমর্থকরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বেশ কয়েকটি ঘটনা আমরা দেখেছি, আজকেও একটি ঘটনা আছে এবং এর পাশাপাশি আরও বেশ কিছু ঘটনা আমরা গোপালগঞ্জে দেখেছি, 6 তারিখ 7 তারিখে দেখেছি যে সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দিয়েছিল তারা একটি গোষ্ঠী, এবং একই বিষয় সেই আমাদের এই আনন্দ শোভাযাত্রার মোটিভ পুরায় দেওয়ার পেছনেও এই বিষয়গুলো দেখলাম। এই জায়গাতে নতুন দলের কার্যকারিতা আছে কি না, আমি বোঝাতে পেরেছি কিনা বিষয়গুলো, যে রাজনৈতিক শূন্যতা তো ঠিক না, আমি বলবো যে এই বিপুল সংখ্যক এই সমর্থকদের যারা এক ধরনের ভুল রাজনীতির মধ্যে ছিল গেল 15 বছর যাবত, সেই জায়গাতে নতুন দলগুলো কি করতে পারে? মাহমুদা হাবিবা, আমি বোঝাতে পেরেছি কিনা? জি, অবশ্যই আপনি বোঝাতে পেরেছেন। বাংলাদেশে একটা খুব বড় অংশ নিঃসন্দেহে আওয়ামী লীগের সমর্থন তারা সবসময় পেয়ে এসেছেন। এটা আসলে আমরা সবসময় যারা মাঠের রাজনীতি করেছি একটা আলাপ আমরা সবসময় করতাম যে এতটা লয়াল সাপোর্টার বা ভোটার খুব কম দেখা যায়। কিন্তু আমার যেটা বাস্তব অভিজ্ঞতা সেটার নিরিখে আপনাকে আমি বলছি যে আওয়ামী লীগের কার্যক্রম গ্র্যাজুয়ালি তার সমর্থন কমিয়ে এনেছিল। তৃণমূল পর্যায়ের সাথে যত বেশি এই দলটা কানেকশনটা যত বেশি হারাতে শুরু করেছিল, যত তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছে তত ওই কানেকশনগুলো আপনার কমতে শুরু করেছে এবং এক পর্যায়ে জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে লয়াল সাপোর্টার যারা একেবারে মানে পেটে ভাত না থাকলেও মুখে নৌকা ছাড়া কোনো দিন কোনো শব্দ হয়নি, তারাও কিন্তু অনেকটাই সরে গিয়েছিলেন ওই হাইব্রিড এবং অন্যান্যদের চাপে। ফলে যে হিউজ একটা সমর্থন তাদের ছিল সেটা অনেকখানি ছোট হয়ে এসেছে। কিন্তু তারপরেও মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগের একটা সমর্থন আছে এবং এই জনসমর্থনের এত ভয়ঙ্কর এই সমর্থনটা যে আপনি যদি ঠিকঠাক মতো খেয়াল করেন, আমি অন্তত যতজন আওয়ামী পন্থী মানুষকে দেখেছি এই 36শে জুলাই কিংবা 5ই আগস্টের পরে আমি কাউকে কোনো ধরনের অনুশোচনায় ভুগতে দেখিনি, বরং 5ই আগস্টটা কতখানি ষড়যন্ত্র, কতখানি অন্যায়, এটা তাদের মধ্যে নানা ধরনের আমরা মানে খেয়াল করেছি। এটা আমি জানি না আপনার অভিজ্ঞতা ভিন্ন হতে পারে, বাট জেনারেলি আমরা যখনই দেখি তারা কথা বলেন, তারা মিডিয়ার সামনে আসেন, তারা ফেসবুকে লেখালেখি করেন, সেখানে কোথাও কোনো ধরনের অনুশোচনা বা মিনিমাম রিমর্স যে এতগুলো প্রাণ গিয়েছে সেটা নিয়ে কিন্তু আমি কখনো বলতে শুনি। ফলে আমার ধারণা নতুন দলগুলো এই যে সমর্থকদের টার্গেট করতে হবে এই মাইন্ডসেটটাই রাখতে পারেনি, কারণ শুরু থেকেই যারা এটা যদিও কৌশলগতভাবে একটা দলকে আপনি রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে পারেন ভাই, কিন্তু একটা দলকে আসলে যদি আপনাকে নির্মূল করতে হয় তাকে সমর্থক শূন্য করে দিতে হবে। যে কোনো রাজনৈতিক দলের একমাত্র শক্তি হচ্ছে তার সমর্থন, যেটা একেবারে মাঠ পর্যায়ে ছড়িয়ে আছে। এই সমর্থন শূন্য কিভাবে আপনি করবেন? এই সমর্থন শূন্য করার প্রথম এবং প্রধান বিষয়টা হচ্ছে যেই আস্থা বা যেই নৈতিক মানে নীতি বা আদর্শের কারণে আওয়ামী লীগের যারা সমর্থক তারা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন সেটার ধরেন তারা ওই ঘেরাটোপে কিন্তু আটকে গেছেন। সেই নীতি বা আদর্শ নিয়ে আর কোনো চয়েস তাদের সামনে যদি আসে তাহলে হয়তো বা আপনি তখন দেখবেন যে একটা বড় অংশ বের হয়ে যাওয়ার সুযোগ পেয়ে বেরিয়ে গেছেন। মুশকিল হচ্ছে নতুন দলগুলো যতটা মানে আমি বলবো যে যতটা অন্য বিষয় নিয়ে মানে ব্যস্ত ততটা অন্যান্য বিষয় যেমন আপনার সংবিধান সংস্কার বলেন কিংবা আপনার সেকেন্ড রিপাবলিক বলেন কিংবা প্রোক্লেমেশন অফ ডিক্লারেশন বলেন, এই ধরনের বিষয়গুলো নিয়ে তারা যতখানি ব্যস্ত ততখানি কিন্তু তারা তাদের ইশতেহার কিংবা তাদের যে আসলে ঠিক এক্স্যাক্টলি প্রতিটা দলের কিন্তু এক ধরনের ম্যানিফেস্টো থাকে। আমি ফুয়াদ সাকির কাছে এই বিষয়টা কারণ হচ্ছে আপনার যে আদর্শ, যে উনি খুব স্পষ্ট করে বলেছেন যে উনি কি চাইছেন,
উনাদের একটা সার্বভৌমত্ব সংগঠন আছে, আমরা- কিন্তু আমি একটা এই দল জায়গাতে- একটা দল কখন কানেক্ট করে জনগণকে? সেকেন্ড রিপাবলিক দিয়ে নয়। আপনি সংবিধান সংস্কার দিয়ে কিন্তু ভোটার আপনি কানেক্ট করতে পারবেন না। আপনার ভোটার কানেক্ট করতে হলে আপনার দলীয় যে ইশতেহার, যেটা মানুষের জীবনের প্রতিদিনের সমস্যাকে টাচ করে, সেইখানে আপনাকে কাজ করতে হবে। আপনার সাংগঠনিক শক্তির সূত্রপাত ওই জায়গা থেকে। সাংগঠনিক শক্তির সূত্রপাত কিন্তু সরকারের অংশ হিসেবে নয়, ওইটা বরং জি। আপনাকে দুর্বল করে। আমি এইটাই জানতে চাচ্ছিলাম যে ফুয়াদ সাকি যে কথাটি বললেন, আপনাদের একটি সংগঠন আছে সার্বভৌমত্ব আন্দোলন, এবং এই যে মুক্তিযুদ্ধের চেতনা, এই কথাটি কিন্তু আওয়ামী লীগ অনেক বেশি বলতো, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার ন্যারেটিভ তারা ভেতরে ভেতরে এক ধরনের এমন ন্যারেটিভ তৈরি করেছিল যে বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়ে যাওয়া হয়েছে, বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে, এবং আওয়ামী লীগের এমন কিছু শিশু সুলভ সমর্থক, বলবো আমি চাইল্ডিশ সমর্থক, যারা মুক্তিযুদ্ধের চেতনায় তাদের পিছে পিছে ঘুরতো, কিন্তু আওয়ামী লীগ যে এইভাবে দেশকে এই ধরনের রক্তশূন্য করে দেওয়া, মানে বাংলাদেশের টাকা নিয়ে যাওয়া, বাংলাদেশের বিভিন্ন কিছু নিয়ে যাওয়া, এই জায়গাটায় অনেক সমর্থকই সেইভাবে বোঝে নাই। আপনারা কি এই বিষয়টাকে তুলে ধরার মতো চিন্তা করেন কিনা, বা নতুন রাজনৈতিক দলের আসলে কাজ কি হওয়া উচিত এই মুহূর্তে? কিভাবে আপনারা জনসমর্থক, এই যে বিএনপিকে আপনারা কিভাবে টক্কর দেবেন, যেটা নির্বাচনের কথা বলা হলো, সামনে যদি নির্বাচনে যান? বেসিক্যালি যে আওয়ামী লীগ যে দল, আওয়ামী লীগ অ্যাকচুয়ালি সমর্থক তো এখানে দুই ধরনের। একটা হলো একদম কোর, মানে যেটা একদম জন্মগতভাবে আওয়ামী লীগ পেয়েছে, যে এই 1971-এর পরে কিছু সমর্থক ছিল ওইখান থেকে, আর কিছু হলো নতুন, এই যে 17 ইয়ার্সের এই যে শাসনের জন্য কিছু সমর্থনের পেয়েছে। তো উপরের যে সমর্থন ছিল এরা আসলে ভাষা সমর্থক, এরা এত কিছু না বুঝে, ওই যে আপনি যেটা বললেন শিশু সুলভ, এরা কিন্তু সহজেই ঝরে যায়, কিন্তু কোরেরগুলা নিয়ে সমস্যা। তো আমাদের যে ন্যারেটিভ নিয়ে আওয়ামী লীগ এগিয়েছে, এই ন্যারেটিভ অ্যাকচুয়ালি আওয়ামী লীগের না, এই ন্যারেটিভ হলো ইন্ডিয়ার, ভারতের। একদম স্পষ্টভাবে আমি বলি, যেমন ধরেন আমি যখনই মানে আমার বাচ্চাকে যখনই কেউ আঘাত করবে, সেই বাচ্চাটা কোথায় যাবে? আমাকে যদি পাই, বাবাকে যদি পাই, সবার আগে বাবার পিছনে এসে দাঁড়াবে, কারণ ও জানে যে বাবা হচ্ছে ভরসা। 75 বাবা আগে হেসে ফেলেছে, 75-এ শেখ হাসিনা চলে গেল ইন্ডিয়াতে, তার মানে ইন্ডিয়া হচ্ছে তার বাবা, সেই ভরসার জায়গায় সে চলে গেছে। আপনার এই ইয়েতে এই যে এখন 24-এ, যখন 24-এ কোথায় গেছে? সে ইন্ডিয়া গেছে। তো বেসিক্যালি তার বাবা হচ্ছে ইন্ডিয়া, মানে তার সব কিছু ভরসা, সব কিছুই সে করেছে ইন্ডিয়াকে ঘিরে, এবং এই বাংলাদেশকে 54 ইয়ার্স রুল করছে অ্যাকচুয়ালি প্রাদেশিক হিসেবে ইন্ডিয়া। সেই ন্যারেটিভ ক্রিয়েট করে দিত, সেই ন্যারেটিভ অনুযায়ী চলতো। বিএনপি কয় বছর শাসন করেছে? বিএনপি তো করেইনি। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনাকে তো সবাই আমরা মানে সম্মান করি, শ্রদ্ধার সাথে সম্মান করি। তো উনি কতদিন থাকতে পেরেছিলেন? বারবার 90s-এর যে আসলো, বিএনপি কত বছর থাকতে পারছে? এরপরে যে 96-এর পরে 2001 থেকে যে বিএনপিগুলো কত বছর থাকতে পারলো? প্রথম 6 মাস থেকে আপনি যদি মনে করে দেখেন যে বিএনপি ক্ষমতায় আসলেই 3 মাস বা 6 মাস পর থেকে আওয়ামী লীগ নেমে যেত রাস্তায় আন্দোলন করতে, এবং বিএনপিকে বেসিক্যালি দেশের জন্য কিছু করতেই দিত না। তারা যেটাই করতো তারই ভেটো দিত। আমি বিএনপির ফেভারে ওইভাবে বলতেছি না, বাট আমি যদি বিএনপির ওই জায়গায় জাতীয় পার্টিকে ধরি, একই ধরবো আমি। জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসতো, আওয়ামী লীগ এই কাজই করতো। আওয়ামী লীগের নেচারটা হলো তাই, কিন্তু কার কথাই করতো হলে ইন্ডিয়ার কথাই। এই ন্যারেটিভগুলো সবগুলো ইন্ডিয়ার করা। 1971-এ কেন ইন্ডিয়ার কাছে পাকিস্তান আপনার হলো করে যাবে, সারেন্ডার করে যাবে? আমাদের তো জেনারেল ছিল, আমাদের জেনারেল থাকতে কেন ওদের কাছে করে যাবে? ইন্ডিয়া এই ন্যারেটিভ ক্রিয়েট করছে যে ইন্ডিয়া, তখন তো ইন্ডিয়ার সাথে পাকিস্তানের কিছু কিছু জায়গায় যুদ্ধ চলছিল, এবং ইন্ডিয়া ওইগুলোতে হারছিল, অ্যাকচুয়ালি পারছিল না পাকিস্তানের সাথে। কিন্তু যখন দেখলো যে 71-এ বাংলাদেশের জনগণ 9 মাসের একটা যুদ্ধ করে জিতে যাচ্ছে, ঠিক ওই মোমেন্টে এসে 13 দিন আগে এসে ইন্ডিয়া ঢুকে গিয়ে তাদের কাছে স্যারেন্ডার করে নিল। আমাদের জেনারেলকে এই রেসকোর্সের ময়দানে আসতে দেওয়া হলো না। তাহলে ওই জায়গাটা এসে ইন্ডিয়া একটা কুটচাল চেলে ফেললো যে পাকিস্তানি সোলজার ইন্ডিয়ার কাছে অ্যাকচুয়ালি মাথা নত করে স্যারেন্ডার করে চলে গেছে। তো ওইখান থেকে ন্যারেটিভটা কিন্তু সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেওয়া হলো। বুঝতে পেরেছি। তো এইভাবে করে ইন্ডিয়া আমাদেরকে আপনাদের সেই জায়গাতে এই ন্যারেটিভ নিয়ে কাজ করছেন কিনা আপনারা? ডেফিনেটলি আমরা করছি। আমরা 71-এর ন্যারেটিভ নিয়েও কাজ করছি, রিয়েল হিস্ট্রি। যেমন আপুর কাছে আমি প্রশ্ন করব যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী কেন আমাদের ছেলে মেয়েরা অনেক বেশি আকারে জানে না, 2-1টা ঘটনা ছাড়া।
এবং ওনার যে মৃত্যুর ঘটনা কেন এর বিচারও এখনো মানে ইয়ে হচ্ছে, এর বিচার হয়েছে, হ্যাঁ, তবে কিন্তু এটার পলিটিক্যাল বিচারটা হয়নি। পলিটিক্যাল বিচারটা হয়নি। তারপরে এটার পিছনে যে রিজনগুলো ছিল আমরা কেন আজও জানি না, কেন বাংলাদেশের জনগণ জানবে না, এবং ওইখান থেকে যে ইতিহাসগুলো আছে দেখেন অনেক কিছু কিন্তু আবারও মিসিং। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হলো। ফুয়াদ সাকি, এর পরের বার এসে আবার আপনার সাথে আসবো। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন দর্শক। বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় যুক্ত হব। বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ইস্পাহানি মির্জাপুর 01 আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনাদেরকে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি আমাদের ইস্পাহানি মির্জাপুর 01। আপনারা চাইলে সেখানে কমেন্টে আপনাদের মন্তব্য জানাতে পারেন। ফুয়াদ সাকি যে কথাটি বলছিলেন যে কিছু ন্যারেটিভ শব্দটি হয়তো বা মানুষ এতদিনে জানছে, এই কিছু ন্যারেটিভ বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা, এবং আমরা যে কথাটি হাবিব আপাও বলছিল যে নির্বাচনে আপনারা নির্বাচন দেখে আসা আর নির্বাচনে অংশ নেওয়া দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। অর্থাৎ ভোটের রাজনীতিতে জনসমর্থন একটা ফ্যাক্টর, সেই জনসমর্থনের একটা সংখ্যা কিন্তু ভুল ন্যারেটিভের মধ্যে আছে। নতুন রাজনৈতিক দলগুলো আসলে কোন দিকে যাবে? তারা যেমন যে বিএনপিকে সমর্থন করে সে বিএনপিকে দিবে ভোট আগামীতে, যদি আপনারা যেভাবে আমরা ঠিক করছি, যেভাবে ভাবছি যে বিএনপি হয়তো আগামী দিনে নির্বাচনে যেতে পারে, নাও হতে পারে। কিন্তু হয়তো আপনি জানেন না যে নির্বাচন এমনই একটা অদ্ভুত ব্যাপার, যেমন 91 নির্বাচনের আগেই আওয়ামী লীগ কিন্তু অনেক হিসাব কষে ফেলেছিল এবং তাদের মন্ত্রিসভাও তৈরি ছিল, কিন্তু 91 নির্বাচনের পরে দেখা গেল যে বিএনপি জিতে গিয়েছে। এই জায়গাগুলো নির্বাচনের ভোট মানে সুষ্ঠু ভোট হলে সেটি অনেক জটিল। এই জায়গাতে আপনাদের দল কিভাবে চিন্তা ভাবনা করছে যে আপনারা সামনে মানুষকে আপনাদের মুখোমুখি নেওয়ার যে ইতিহাস আপনারা বললেন যে 200 লোক সুন্দরবন বাঁচাতে গেলেন, এটি সাধারণ মানুষের কাছে তুলে ধরা, এই জায়গাগুলোতে আপনারা কতটা কাজ করছেন বা কি চিন্তা করছেন নতুন দলগুলো? আমরা আসলে যে গতানুগতিক যে আমাদের ইলেকশন সিস্টেমটা, এটাতে আমি আসলে বেসিক্যালি বিলিভ করি না। এবং হলো আরেকটা জিনিস হলো যে আমাদের দলের যে কাজগুলো, যে আগে আমরা লেকচার দিই, আমরা হলো একটা স্বপ্ন দেখাই, আমাদের রাজনৈতিক দলগুলো বিগত দিনে আমরা যেগুলো দেখেছি ইশতেহার, হ্যাঁ ইশতেহার, তো এই জিনিসগুলো দেখাই, এরপরে দেখা গেল যে আমরা আসলে এটার ধারে কাছেও যেতে পারি না। আমি বলবো না যে আমি যাই না ইচ্ছে করে, তা বলবো না, আমি বলবো যে যেতে পারি না, মানে স্বপ্ন দেখানো এবং আশাভঙ্গ, এইটাই আমাদের রাজনীতি। আমরা বেসিক্যালি আমি যেটা করি, যেটা 24 আমাকে শিখিয়ে গেছে, আমি জানি না আপুরা শিখেছেন কিনা এখান থেকে, যে আই উইল ডু ফর দ্য একদম ম্যাস পিপল। আমি আমার কাজ করে যাব, আমি আমার ক্ষমতার জন্য কাজ করে যাব না, আমি জাস্ট হলো আমার কাজটা, এটা আমার ডিউটি মনে করে আমি করে যাব এবং সামাজিক সকল উন্নয়ন করে যাব। যে জায়গায় সংস্কার দরকার আমরা সেই সংস্কার করে যাব। এরপর জনগণ ডিসিশন নিবে যে আমি তার নেতা হব কি হব না, আমি তার জন্য ইলেকশন করব কি করব না। এখন আমি একজন, আমাদের এখানে যে প্রচলিত আইনটা আছে যে কি হয়, যে আমাদের এখানে নমিনেশন একদম কেনা বেচা হয়, এটা একবার অতীতকাল থেকে হয়ে আসছে, যে অমুকের টাকা আছে, অমুকের ইয়ে আছে, তার এখানে ইলেকশনে অত কোটি টাকা ঢালতে পারবে, এখানে হলো নমিনেশন তাকে দেয়া হোক। এবং দেখা গেল নমিনেশন বাণিজ্যের কথাও আমরা বহু শুনেছি, এগুলো আজকালকার যুগে সবাই ওপেন হয়ে গেছে, ওপেন সিক্রেটের মতন। তো ওই জায়গাগুলো কারেকশনের জন্য আমার হলো তৃণমূলের কাছে যেতে হবে, তৃণমূলের কথা শুনতে হবে। তৃণমূলের যদি তৃণমূল থেকে বলে যে এই লোকটা আমাদের লিডার হবে, এই লোকটা আমার জন্য কাজ করেছে অলরেডি এবং সে প্রুফ করেছে যে হ্যাঁ তার কাজ করার মেন্টালিটি আছে, তখন মাত্র আমরা ওই লোকটাকে নির্বাচনের জন্য প্রস্তুত বলে আমরা ঘোষণা করব এবং সেই লোকটাকে আমরা নির্বাচনে নিয়ে যাব যদি জনগণ চাই ওই এলাকার। তো আমরা আসলে কর্মে বিশ্বাসী। 5ই আগস্টের পর থেকে দেখেন অন্যান্য দলগুলো কিন্তু তার দলীয় কার্যক্রম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু আমরা কিন্তু 5ই আগস্টের পর থেকে আমাদের দল প্রতিনিয়ত, বিশেষ করে আমার যদি লাইভগুলো আপনি দেখবেন যে 4 মিলিয়ন 3 মিলিয়ন আমার লাইভের একটা ভিউজ আছে। কেন? আমি প্রত্যেকটা হসপিটাল, ঢাকা শহর আমার যতটুকু সম্ভব হয়েছে প্রত্যেকটা হসপিটাল, এমন কোনো হসপিটাল নাই আমার পা পড়েনি। আমি আহত ছাত্র জনতাদেরকে দেখতে গেছি, তাদের সেবা করেছি, তাদের টাকা পয়সার ব্যবস্থা করেছি, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেছি, ডাক্তারদের সাথে কথা বলেছি। মানে এমন সিন আমি চোখে দেখেছি যেটা হয়তো আপনারা কেউ কল্পনা করতে পারবেন না, যে একটা ছেলে এই 24 আন্দোলনে সে দৌড়াতে পড়ে গেছে পুলিশের দৌড়ানি খেয়ে, পুলিশ তার হিপে মানে একদম ডাইরেক্ট ঠাকিয়ে রাবার বুলেট চালাই দিছে, 250 থেকে 300 স্প্রিন্টার সেই হিপে নিয়ে অসহ্য যন্ত্রণায় সে বেডে কতরাচ্ছে, এই সিনও আমি দেখেছি।
তো এইগুলো এইটা করার পরে আমরা কিন্তু এই ছাত্র জনতাদেরকে নিয়ে যারা অসুস্থ ছিল তাদের নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমরা মিটিংয়ে বসেছি এবং মিটিংয়ে বসে ওদের সুষ্ঠু মানে চিকিৎসার ব্যবস্থা করেছি। কিন্তু আমার যে ছোট ছোট ছাত্ররা ছিল যারা এনসিপি করছে বা আদার্সরা করছে, তো আমরা তখন কিন্তু দেখেছি ওরা দলীয় কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিল, আমরা কিন্তু ওটা করি নাই। কারণ আমি জানি যে আমি যদি জনগণের জন্য করি আমার কমিটি বানাইতে সময় লাগবে না, কারণ আমাকে সবাই ওরা চিনবে। কমিটি বানাতে ওরাই কমিটি বানিয়ে ছাড়বে, ওরা নিজেরা এসে ছাড়বে, ওরা নিজেরাই করে ছাড়বে। তো আমার তো এই যে রাজনৈতিক যে কমিটিগুলো হয়, যেগুলো কমিটি বানিয়ে আপনার নির্বাচন কমিশনে জমা দিতে হয়, এগুলো করতে হয়, সেগুলো করতে আমার বেগ পেতে হয় নাই, কারণ আমরা ওদের জন্য করে গেছি কাজ এবং 1 by 1 করেছি। এই সম্প্রীতি সৌহার্দ্য রক্ষার জন্য আমরা সমস্ত জাতি ধর্ম ভেদে সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্মে এসে আমরা অনেকগুলো করছি, মিটিং করছি, ওয়ার্ল্ডকে দেখাতে চেষ্টা করছি যে বাংলাদেশ একটা সৌহার্দ্যপূর্ণ জায়গা, সম্প্রীতির জায়গা, ধর্মনিরপেক্ষতার জায়গা। মাহমুদা হাবিবা, আমরা একদম শেষ পর্যায়ে যে কথাটি ফুয়াদ সাকি বললেন যে আপনারা 36 জুলাই থেকে শিক্ষাটা পেয়েছেন কিনা, আমি অবশ্য মাহমুদা হাবিবার এই জায়গাতে মাহমুদা হাবিবার পক্ষে একটি কথা বলছি, সেটা হলো যে তাদের তৃণমূলের নেতারা করছে কিনা বা সিনিয়র নেতারা করছে কিনা জানি না, কিন্তু অ্যাক্টিং চেয়ারম্যান কিন্তু প্রথম থেকেই এই কথাটি বলছেন যে তারা দেশের ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছেন না। এই কথাটি বারবারই অ্যাক্টিং চেয়ারম্যান বলছেন। এটা আজকে অ্যাক্টিং চেয়ার এই যে 5ই আগস্ট বা 36শে জুলাইয়ের পরে প্রথম বলছেন বিষয়টা তা না, একেবারে প্রথম থেকে বিএনপির যে আন্দোলন হয়েছে গত 17-18 বছর ক্ষমতাটা জনগণের হাতের বাইরে চলে যাওয়ার পর থেকে একটা কথাই বিএনপি বলে এসেছে, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। এই ভোটাধিকার ফিরিয়ে দেওয়াতে যদি সাকিব ভাইরা আসুন, যদি এনসিপি আসুক, জামাত ইসলামে আসুক, কিন্তু এটা হচ্ছে আপনার বেসিক জিনিস, যেটা আপনি যখন ডিস্টার্ব করে দিবেন, ভোট দেওয়ার ক্ষমতা সে সঠিক লোক চুজ করতে পারছে না এই অজুহাতে আপনার চিন্তা ভাবনা, একজন মানুষ তার বিবেচনায় মানুষ হিসেবে তার আয় রোজগার যাই হোক, তার শিক্ষাগত অবস্থান যাই হোক, তার স্বাধীন চিন্তা প্রয়োগের সুযোগ দিতে হবে। সেটা তার ততখানি রাইট যতখানি আপনি শিক্ষা দীক্ষা গ্রহণ করার পরে খুব মোটা টাকা ইনকাম করার পরে অর্জন করেছেন, জন্মসূত্রে ওই আপনার একেবারে সমাজের নিম্ন স্তরের মানুষটা বা নিম্ন লেভেলে যিনি বেঁচে আছেন তিনিও এই একই অধিকার বহন করেন, ওইটা হাত দেওয়ার ক্ষমতা কারো নাই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে বৃহত্তম দল বিএনপি, তো আমাদের যেমন সংস্কার প্রস্তাবনা আছে, আমাদের প্রস্তাবনার পাশাপাশি এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা আছে, এর পাশাপাশি আছে কাজ। আমরা তো কাজ করেই গেছি, ঠিক যে কাজগুলোর কথা বললেন সাকিব ভাই, প্রতিটা জায়গায় বিএনপি ছিল একেবারে শুরু থেকে এখন পর্যন্ত। যেহেতু এই সরকারও, যেই সরকার টিকে আছে এখন, ইন্টারিম গভর্নমেন্ট, সমস্ত তাদের অংশীজনের সহায়তা, বিএনপিও কি সেখানে একটা খুব অত্যন্ত বড় শক্তি নয়? বিএনপি এই সমর্থনটাকে বিএনপি দিয়ে রেখেছে না? এই সব অর্থেই বিএনপি এটা মিন করে যে সংস্কারগুলো হোক এবং একটা সুষ্ঠু নির্বাচন বলি, আবারও বলি, আপনার ভোটাধিকার, আপনার যতখানি আপনার এইখানে কাজ করছেন যিনি ক্লিন করে যাচ্ছেন আপনার এই প্রেমিসিসটা, তারও অতখানি রাইট আছে আপনার মতো তার ভোট দেওয়ার। আপনার কিন্তু বলার সুযোগ নাই যে তুমি ভুল লোককে চুজ করছো, এটা তার স্বাধীনতা ভাই, ভুল করার স্বাধীনতাটাও আপনার তাকে দিতে হবে। এইটার জন্য জনগণের ওই স্বাধীনতাটুকুর জন্য যুদ্ধ বিএনপির। আর যেটা আপনি বললেন যে আমাদের বৃহৎ পার্টির অনেক সময় দেখবেন অনেক নেগেটিভ কথা নিয়ে নানা প্রশ্ন উঠে আসে, কিন্তু সুকাজ যদি 10,000টা হয়, নেগেটিভ 200 আছে, 300 আছে, কারণ বৃহৎ দলের বেশ কিছু সমস্যার মধ্যে এইটাও একটা সমস্যা যে আমি যখনই কোনো বিপদে পড়ছি, আমি এখন থানায় গেলে প্রথমেই বলছি আমি বিএনপি করি। কোন বিএনপি আপনি করেন, আপনার পদ কি, এগুলো কিন্তু কোনো কথা হচ্ছে না। কাজে মিডিয়া অ্যাটাকটাও বিএনপিকে সবচেয়ে বেশি সহ্য করতে হচ্ছে। বিএনপি কিন্তু সবচেয়ে বেশি এই মুহূর্তে মিডিয়া ব্যাশিং, এবং আমি এটা এইভাবেও বলতে পারি, এটা মিডিয়া ব্যাশিং এত সরল চোখে আমার এটা দেখতে ইচ্ছা করে না। আপনি শুরুতে একটা কথা বলেছিলেন যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ কিন্তু সর্বত্র আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠিত সেই জনপ্রশাসন আছে এবং তাদের সিস্টেম টিকে আছে মিডিয়ার ভিতরেও অসংখ্য জায়গা, যেই জায়গাগুলোর প্রধান কাজই হচ্ছে ডিপলিটিসাইজ করা এই সোসাইটিটাকে, রাজনীতিকরণের যে প্রচেষ্টা, নির্বাচনকে জিরো করে দেওয়ার যে এফোর্ট, আপনি এটা সর্বত্র দেখবেন। এই যে আওয়ামী লীগ নাই আপনি বলছেন, এই যে অদৃশ্য উপস্থিতি, এটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। আওয়ামী প্রত্যার্পণের প্রয়োজন নেই, এমনিতেই তারা আছেন। আওয়ামী প্রত্যার্পণটাকে
প্রত্যর্পণকে জিরো যদি করতে চান, প্রত্যর্পণকে যদি আপনি জিরো করার অনলি ওয়ে হচ্ছে জনগণের ক্ষমতা তার হাতে ফিরিয়ে দেওয়া। আর তখন কিন্তু অটোমেটিক্যালি যে আপনার পাওয়ারগুলো ফ্যাসিস্ট ক্রিয়েট করেছিল, নব্য ফ্যাসিস্ট ক্রিয়েশনের দিকে ধাবিত হচ্ছে। আপনি খেয়াল করছেন না জনবন্দনা, নেতা বন্দনা কি ব্যাপক আকার ধারণ করেছে? আপনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন ভাইয়া, আপনার কাজ কিন্তু রাষ্ট্রটা পরিচালনা করা। ওইখানে আপনি সফল কিনা সেইটার কারণে আপনাকে মহামানব বানানোর সুযোগ নাই। আপনি সফল হলে আপনাকে আপনার দেশের মানুষই সেটার রিওয়ার্ড দেবেন। এই মানব মানে এই যে মানে দেবতা বানিয়ে ফেলা নেতাদেরকে কিংবা সুনির্দিষ্ট কোনো ব্যক্তি, আপনি চমৎকার প্রেজেন্টেশন মানে একজন প্রেজেন্টার, আপনি ভেরি প্রেজেন্টেবল, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি টকশোটা ভালো মতো কন্ডাক্ট করতে পারছেন কিনা, ওটাই কি আপনার প্রথম পরিচয় নয়? আপনি কি এই কারণেই নিয়োগপ্রাপ্ত নন যে এই একটা সফল টকশো আপনি উপহার দেবেন? কাজে এইটা হওয়ার পরে হ্যাঁ আমি আপনাকে সাধুবাদ দিতে পারি, কিন্তু আমি আপনাকে দেবতা বানিয়ে ফেললে কিন্তু ওই আবার আরেক হাসিনা সরকারই কিন্তু আমরা তৈরি করার পথে না, যাচ্ছি। মানুষকে দেবতা বানানো যাবে না। ফুয়াদ সাকি 30 সেকেন্ড, প্রত্যর্পণ নিয়ে আমার একটা ব্যাপার একদম আছে, 30 সেকেন্ড। একদম সেটা হচ্ছে সোজা সাপটা কথা যে আমরা যখন 24শে জুলাই আন্দোলন করি, আগস্টে আন্দোলন করি, তখন অনেক আওয়ামী লীগ সমর্থক আমাদেরকে সমর্থন জানিয়েছিল। এটা অস্বীকার করলে চলবে না, কারণ তারা বুঝতে পেরেছিল যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়েছে এবং যে পরিমাণ লোকজন আওয়ামী লীগ মেরেছে এটা তাদের চোখে দেখা জিনিস একেবারে। তো সেই ক্ষেত্র থেকে তারা কিন্তু এই ছাত্র জনতাকে সাপোর্ট করেছে ওই সময়। আর বাংলাদেশের সংবিধান, শুধু বাংলাদেশের সংবিধান না, ওয়ার্ল্ডের সকল সংবিধান আপনাকে রাজনীতি করার সুযোগ দেয়, এটা তো মেনে নিতে হবে, এটার কোনো ইয়ে নাই। কিন্তু কথা হলো যে আপনি যেটা সুন্দর কথা বললেন যে আওয়ামী লীগই ক্ষমা চেয়েছে, আওয়ামী লীগের আপু যেটা বললো যে আওয়ামী লীগ তো ক্ষমা চায়নি, বা আওয়ামী লীগের তো বিচারও এখন আমরা করতে পারিনি। 8 মাস চলে গেল, এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগের বিচারের আমরা একটা রায় দেখলাম না। তাহলে এই জায়গাতে আমরা তাদেরকে কিন্তু টেকনিক্যালি বন্ধ করতে হবে, যেটা আমাদের সেনাপ্রধানও বলছেন যে এখানে ব্যাপারটা হচ্ছে যে ওদেরকে টেকনিক্যালি অফ করতে হবে। আমরা এইরকম ডাইরেক্টলি নিষিদ্ধ ঘোষণা করতে পারি না। নিষিদ্ধ ঘোষণা করলে এরা কিন্তু আবার একটা জঙ্গি বাহিনী হবে, তখন আমার উপরে আপনার উপরে কিন্তু এরা হঠাৎ করে অ্যাটাক করে বসবে। আপনাদের দুইজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাজনৈতিক দল নিষিদ্ধের যে প্রক্রিয়া, নির্বাহী আদেশে নিষিদ্ধের প্রক্রিয়া, এটি আসলে কখনোই কাম্য নয়। এটি বিভিন্নভাবে এটি প্র্যাকটিস করে দেখা হয়েছে, বিভিন্ন রাষ্ট্রে এটি দেখা হয়েছে, এটি খুব বেশি সুফল আনে না। তবে কোনো রাজনৈতিক দলের নেতার সিদ্ধান্তে যদি এই ধরনের হঠকারী সিদ্ধান্তে যদি মানুষ মারা যায়, গণহত্যার ঘটনা ঘটে, সেটি যেমন অ্যাডলফ হিটলারের ক্ষেত্রে হয়েছে, হেনরিক হিমলারের ক্ষেত্রে হয়েছে, তেমনি চেকোস্লোভাকিয়ায় হয়েছে, তেমনি বসনিয়া হার্জেগোভিনায় হয়েছে, তেমনি বাংলাদেশে যে 24শে জুলাইয়ের গণহত্যা হয়েছে সেই গণহত্যারও বিচার হওয়া উচিত। এবং কেউ মানুক আর না মানুক, বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং সবচেয়ে বড় সংস্কার কিন্তু এই বিচারটি হওয়াটা খুব বেশি প্রয়োজন। এবং সেই বিচার হলে কে দোষী হলো কে নির্দোষ হলো সেই জায়গা থেকে পরিষ্কার হয়ে যাবে আসলে যে কার প্রত্যর্পণ প্রয়োজন, কার প্রত্যর্পণের প্রয়োজন নেই। এই ধরনের জায়গা থেকে, এই যে জটিল পরিস্থিতি থেকে একসময় এই দেশ মুক্তি পাবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর, জিরাওয়া।